আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ এখন পুরোপুরি এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির এখন এমন এক অবস্থা, তাতে সরকার কে চালাচ্ছে সেটি সরকারের লোকেরাই জানে না। 24 ঘন্টার ব্যবধানে দেশের 3টি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সরকারের মিত্রদের মব সন্ত্রাস ঠেকানো নিয়ে সেনাবাহিনীর সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ইউনূস ঘনিষ্ঠরা। এ কারণে 3টি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হলেও আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থেকেছে। জাতীয় পার্টি ইস্যুতে গেম খেলতে গিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে ভজগট্টা বানিয়ে ফেলেছে ডক্টর ইউনূসের মিত্ররা। সেনা দপ্তর থেকে কড়া বার্তা গেছে অধ্যাপক ইউনূসের দপ্তরে। পরিস্থিতি এতটাই গুরুতর যে অধ্যাপক ইউনূস তার মিত্রদের একাংশকে দিয়ে আরো একবার পদত্যাগের নাটক করতে পারেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে অধ্যাপক ইউনূস আর থাকতে চান না এমন বার্তা। কিন্তু সূত্রগুলো বলছে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের কারণে ইউনূস ঘনিষ্ঠ একটি শক্ত পক্ষ ইউনূসের বিপক্ষে চলে গেছে। পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই করণীয় ঠিক করতে এবং আইনি প্রক্রিয়া যাচাই করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করেছেন দেশটির প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে। সূত্রগুলো বলছে জাতীয় পার্টি ইস্যুতে আরো বাড়াবাড়ি করতে পারে সরকারের মিত্ররা। অন্যদিকে মব সন্ত্রাসের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো করুণ হতে পারে, ফলে ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু, এমন আশঙ্কাও করছেন অনেকেই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূসের খুব ঘনিষ্ঠজন বলে পরিচিত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য গত 23শে জুলাই বলেছিলেন, সরকারের ভেতরে আরো একটা সরকার আছে। তার এই রহস্যময় কথার প্রমাণ দিলেন গত 1 বছরে অনেক বিতর্কের জন্ম দেয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আইন শৃঙ্খলা বাহিনীর বেদম লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে 31শে আগস্ট দেখতে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে সাংবাদিকদের তিনি যা বলছেন তা একই সাথে জন্ম দিয়েছে অনেক প্রশ্নের, আবার হাস্যরসেরও। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, নুরুল হক নূরের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, যা এই সরকারের আমলে ঘটেছে। এর দায়িত্ব এই সরকারকে নিতে হবে। তার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ট্রল হয়েছে সারাদিন। সবার প্রশ্ন, বহু বিতর্ক আর দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সরকার যা টিকিটিও ছুঁতে পারে না, সেই প্রভাবশালী উপদেষ্টা বলছেন তার সরকারের আমলের চেয়ে আওয়ামী লীগ আমলই ভালো ছিল। আবার এই হামলার দায় সরকার কি নিতে হবে? ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে জনাব নূরকে পিটিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে মব সন্ত্রাস দমনের জন্য তারা বল প্রয়োগ করেছে। আর আসিফ মাহমুদ আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য, যে ক্ষমতা বলে তিনি জুস পান করতে করতে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন পুলিশ সদর দপ্তর থেকে। অথচ নূরের উপর হামলার দায় দিচ্ছেন সরকারের উপর। প্রশ্ন হলো, তাহলে অধ্যাপক ইউনূসের সরকার কয়টা? তাহলে কি দেবপ্রিয় ভট্টাচার্যের কথাতেই সায় দিলেন আসিফ মাহমুদ? আসিফ মাহমুদ যাই বলুক না কেন, সরকার একাধিক সূত্র বলছে পরিস্থিতি একেবারেই অধ্যাপক ইউনূসের হাতে নেই। সে সিগন্যালও তিনি তার মিত্রদের দিয়ে দিয়েছেন। জাতীয় পার্টিকে কোণঠাসা করার নাটকে বুমেরাং হয়ে তীর হয়ে বিচ্ছে এখন যমুনায়। মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে সেনাবাহিনীর কঠোর অ্যাকশনে হতবম্ব হয়ে পড়ে সরকারের মিত্ররা। 1.5 দিন ধরে পরিস্থিতি বুঝতে লেগেছে ইউনূসের দপ্তরের, কিন্তু বোঝার পর যে বিবৃতি দিয়েছে তাতে জল আরো ঘোলা করে ফেলেছে, তাতিয়ে দিয়েছে সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলছে যতই ক্ষমতাধর হোক না কেন ব্যবস্থা নিবে অন্তর্বর্তী সরকার। সূত্রগুলো বলছে গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিকের নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছিল, কিন্তু সে সময় সরকার কোনো আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেনি। কিন্তু নূরের আহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীর সাথে কোনো আলোচনাই করেনি অধ্যাপক ইউনূস। বৈঠক করেছেন ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে, তাতে পরিস্থিতি জটিল হয়েছে। পরদিন 30শে আগস্ট জাতীয় পার্টি অফিসে আবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও তা ঠেকাতে সেনাবাহিনীকে দেখা যায়নি।
30 আগস্ট রাত থেকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও তার পার্শ্ববর্তী জোবরা গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এটি সেই জোবরা গ্রাম যেখানে কাজ করে অধ্যাপক ইউনূস ও তার গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পেয়েছিল। অথচ অধ্যাপক ইউনূসের শাসনামলেই জোবরা গ্রাম হয়ে গেল শরণার্থীকালে সবচেয়ে বেশি অশান্ত। ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষের পর থমথমে পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় 31 আগস্ট দুপুর 12টার দিকে আবারও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এলাকাবাসী। দিনভর সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়। বিভৎসভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালায় গ্রামের লোকজন। একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাধে সংঘর্ষ, তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয় কৃষি বিশ্ববিদ্যালয়ে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা। প্রতিটি ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাহায্য চাওয়া হয়, কিন্তু না পুলিশ না সেনাবাহিনী কেউই সাড়া দেয়নি। মব সন্ত্রাস ঠেকাতে না দেয় সরকার উচ্চ মহলে সেনা দপ্তর থেকে বার্তা দেওয়া হয়। সরকারের মিত্রদের মব সন্ত্রাস ঠেকানো না গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। শেষমেশ চট্টগ্রামে 144 ধারা জারি করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে দিনে দুপুরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার হুমকির মধ্যেই দলটির চেয়ারপারসন এবং মহাসচিব নেতাকর্মীদের নিয়ে সন্ধ্যায় ছিলেন দলটির কেন্দ্রীয় কার্যালয়। ফলে শুধু অনিয়ন্ত্রিত আইন শৃঙ্খলার সাথে রাজনৈতিক প্রতিপক্ষরা মাঠে নামছে দেখে পুরোপুরি বেসামাল এখন ইউনূস ও তার মিত্ররা। এতটাই বেসামাল যে সরকারি মিত্ররাই এখন সমাবেশ করে বলছে এর চেয়ে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দেখেননি। ঠিক উপদেষ্টা আসিফ মাহমুদের মতোই তারা বলছেন, আগেই ভালো ছিলাম। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, জাতীয় পার্টির অফিসে মব সন্ত্রাস ঠেকানোর জন্য সেনাবাহিনী লাঠিচার্জ করার পর ভাইরাল হওয়া অনেকগুলো ভিডিও তারা সংগ্রহ করেছে। এসব ভিডিওতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে। এ সম্পর্কে সেনা দপ্তর থেকে সরকার ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। সূত্রগুলো বলছে, সেনা সদর থেকে অধ্যাপক ইউনূসের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে 31 আগস্ট সকালে। সরকারি মিত্রদের বিরুদ্ধে মব সন্ত্রাস করার অভিযোগ অনেক আগে থেকেই সরকারের কাছে জমা পড়েছিল। তাদের গ্রেপ্তারে সরকারের সম্মতি না থাকায় আবারও কড়া বার্তা গিয়েছে সরকারের কাছে। 30 আগস্ট বিকেল থেকে অধ্যাপক ইউনূস বুঝতে পেরেছিলেন জাতীয় পার্টি ইস্যুতে যে নাটক তার মিত্ররা করতে চেয়েছিল তা বুমেরাং হয়ে গেছে। নিজের ঘনিষ্ঠ উপদেষ্টাদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হয় কুলহারা নৌকা তীরে ফেরাতে 3 রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে। আগের মতোই হাসি হাসি মুখে ফটো সেশন করে জাতিকে জানিয়ে দিবে নির্বাচন হবেই হবে, দেশে কিছুই হয়নি, সব পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র। সরকারের চাহিদা মতো বৈঠক শেষে 2 মিত্র এনসিপি ও জামাত ইসলামী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে সাংবাদিকদের। দল দুটির আশঙ্কা, জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে তারা আওয়ামী লীগের সমর্থন পেয়ে প্রধান বিরোধী দল হয়ে যেতে পারে। জাতীয় পার্টি নিষিদ্ধের ইস্যুটিতে আপাতত জল ঢেলে দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় পার্টি ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে তাদের কোনো আলোচনাই হয়নি, কিন্তু সরকার যে নির্বাচন হবে বলে গ্যারান্টি দিচ্ছে তাতে আবার ভিন্ন সুর বেজে উঠেছে সরকারের 2 মিত্র এনসিপি ও জামাতের। এক মিত্র এনসিপি গণপরিষদ নির্বাচন চায়, আর এক মিত্র জামাত প্রশ্ন রেখেছে নির্বাচনের পরিবেশ নেই। এক কদম এগিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে অধ্যাপক ইউনূস নিরপেক্ষতা হারিয়েছেন। প্রশ্ন হলো, যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে সে সরকারের সাথে জামাত ইসলামী কেন বৈঠক করে? সেনা সদর সূত্রে জানা গেছে, বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়া নিয়ে উদ্বিগ্ন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। 31 আগস্ট সকালে সেনা সদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এ নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে সেনাপ্রধান স্মরণ করিয়ে দেন, তিনি গত বছরের 5 আগস্ট দেশবাসীকে বলেছিলেন তিনি দেশের দায়িত্ব নিয়েছেন। বৈঠকটির পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সাথে দেখা করতে যান। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে
চারদিকে ফিসফাস শুরু হয়। সেনা সদরে যে বৈঠকটি হয়েছে তার একটি সূত্র বলছে, প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক একেবারেই নজিরবিহীন। দেশের বিদ্যমান পরিস্থিতির জটিলতা নিয়ে শুনে সম্ভাব্য আইনি ও সাংবিধানিক প্রক্রিয়াগুলো কি হতে পারে সেটি একটি বড় প্রশ্ন হতে পারে। বিশেষ করে গত বছর 8ই আগস্ট সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন, কিন্তু সে মতামতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো নির্দেশনা ছিল না। এমন ভুল এড়ানো বা নতুন পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে চায় সংশ্লিষ্ট একটি পক্ষ। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূসের মিত্ররা পরিস্থিতি সামাল দিতে উঠে পড়ে লেগেছে। আপাতত নির্বাচনের ব্যাপারে বিএনপিকে আশ্বাসের বাণী শুনিয়েছে, কিন্তু বিএনপিও জানে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সেনা সদর থেকে যে বার্তাগুলো ইউনূসের দপ্তরে গিয়েছে সেগুলো মানাও প্রায় অসম্ভব ইউনূসের মিত্রদের জন্য। সেগুলো মানলে সরকারের কিংস পার্টিকে খরচের খাতায় ফেলে দিতে হবে। দর্শক, সব মিলে অস্থির পরিবেশ সহসাই ঠিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এর মধ্যে অধ্যাপক ইউনূস থাকতে চান না মানে তিনি চলে যেতে চান এমন রবও উঠতে পারে। তবে সেনা আর সরকারের দ্বন্দ্ব না কাটলে পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠতে পারে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, খবর হিসেবে এটি পুরনো, কিন্তু যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার যে কার্যকারণ এবং সেই ঘটনার যে প্রতিক্রিয়া, এটি আগামী রাজনীতি নিয়ন্ত্রণ করবে। হয়তো ভালো, হয়তো মন্দ, এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেগুনবাগিচাতে, সেখানে মঞ্চ 71 নামে একটি সংগঠন, সেই সংগঠন একটি সেমিনারের আয়োজন করেছিল। উদ্দেশ্য ছিল 1971 সনের মহান মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত সংবিধান, সেই সংবিধান নিয়ে আলোচনা এবং আলোচনা করার জন্য যারা এসেছিলেন বা যাদের আসার কথা ছিল তারা সবাই আইনঙ্গন এবং আমাদের দেশের যে বুদ্ধিবৃত্তিক যে জগৎ, সেখানে প্রথিতযশা নাগরিক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, সবাই আলোচিত। কিন্তু এই যে মঞ্চ 71, সেই মঞ্চ 71-এর মধ্যে আওয়ামী লীগের গন্ধ হয়তো ছিল, বা এই মঞ্চ 71 যারা নেপথ্যে থেকে এই সংগঠনটিকে দিয়ে অনুষ্ঠান করানোর চেষ্টা করছিলেন, প্রতিপক্ষ যারা আছেন, অথবা আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা আছেন, অথবা যারা নিজেদেরকে জুলাই আগস্ট বিপ্লবী মনে করেন, তারা এটাকে মনে করেছেন যে আওয়ামী লীগের আত্মপ্রকাশ করার বা কৌশলে রাজনীতিতে ফিরে আসার একটা চেষ্টা এখানে আছে। তো ঘটনা যাই হোক, সত্য বা মিথ্যা এটা আমরা বলতে পারবো না। কারণ হলো আমাদের দেশে ইতিমধ্যে আমরা অনেকগুলো কথা শুনে আসছি। জনাব হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতা, তিনি সেনা প্রধানের সঙ্গে ইতিপূর্বে তার একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের একটি বক্তব্য তিনি ফাঁস করে দিয়েছিলেন এবং সেটা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে এই ব্যাপারে যে কথা বলা হয়েছিল সেটা প্রতিষ্ঠিত হয়নি, বরং হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছিলেন সেটা নিয়ে বেশ তোলপাড় এখনো চলছে। বক্তব্যটা এরকম ছিল যে সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে গেছেন এবং তিনি সহ তার যারা সহকর্মী রয়েছেন তাদেরকে তিনি বলেছেন যে বাংলাদেশে একটি রিফাইন্ড আওয়ামী লীগ দরকার। অর্থাৎ যারা আওয়ামী লীগের অন্যায় করেছে, জুলুম করেছে বা যারা পালিয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে যারা ভালো আছেন তাদেরকে সংগঠিত করে যদি একটি আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হয়, তাহলে রাজনীতির শূন্যতাটা থাকবে না, নির্বাচনটি গ্রহণযোগ্য হবে এবং প্রতিযোগিতামূলক হবে। তো এই যে বক্তব্যটি সত্য মিথ্যা জানি না, কিন্তু হাসনাত আবদুল্লাহ সাহেবেরা খুব রিগ্রেট করেছেন এবং ওখান থেকে রেগে মেখে চলে এসেছেন। আর সেনাপ্রধানও তিনিও নাকি রাগ হয়েছেন, এরকম বক্তব্য বলা হচ্ছে। পরবর্তীতে আমরা জানলাম সেনাবাহিনীর পক্ষ থেকে যে সূত্রগুলো, সেখানে বলার চেষ্টা করা হয়েছে যে না, উনি তো সেনাবাহিনী ডাকেনি, হাসনাত আবদুল্লাহরাই তারা বহু চেষ্টা তদবির করে সেনাপ্রধানের সঙ্গে একটি বৈঠক করার জন্য তারা আকুতি জানিয়েছিলেন, এর কারণে একটা বৈঠক হয়েছে, এখানে এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি। এনিওয়ে, যেটা বাতাসে ভাসছে সেটি হলো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা র ABC প্ল্যান নিয়ে চেষ্টা চালাচ্ছে রাজনীতি পুনর্বাসনের জন্য। 2 নম্বর হলো অজিত দোভাল, একটা হলো র সরাসরি এখানে পার্টি রাজনীতি করার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং এই লক্ষ্যে দিল্লিতে এবং যাকে বলা হয় কলকাতাতে আওয়ামী লীগের একাধিক অফিস প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে প্রতি মুহূর্তে তারা ম্যাটিকুলাসলি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এগুলো একটা খবর আরও 1 মাস 1.5 মাস আগের। দেশের যে খবর সেটা হলো যে এস আলম 4,500 কোটি টাকা তিনি বিনিয়োগ করেছেন বা শেখ হাসিনাকে দিয়েছেন, ক্যাশ 2,500 কোটি টাকা
আর কমিটমেন্ট আরও 2,000 কোটি টাকা দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে বাংলাদেশের রাজনীতিকে অস্থির করা, আওয়ামী লীগের অনুকূলে নেওয়া, নির্বাচনকে বানচাল করা, শেখ হাসিনাকে ফেরত আনা, এই কাজগুলো করা হবে বলে দেশের মূল ধারার গণমাধ্যমগুলো ফাটিয়ে ফেলেছে এই খবরে। ফলে সংগঠনের জনমনে একটা আতঙ্ক, ভীষণ রকম আতঙ্ক। এর বাইরে যেটি ফুস হয়, ফাঁস হয়, সেটা হলো গোয়েন্দা সংস্থাগুলো এখনও চেষ্টা চালাচ্ছে এটি রিফাইন্ড আওয়ামী লীগ সংগঠিত করার জন্য, গড়ে তোলার জন্য। আর রাজনৈতিক দলগুলো তারা আওয়ামী লীগের ভোটারদেরকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য, এনসিপি, তারপরে জামাত, বিএনপি সবাই চেষ্টা করছে, এমনকি ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারাও চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কগুলো নিজেদের পক্ষে আনার জন্য, এবং এলাকা থেকে নানা রকম নাটক তৈরি হচ্ছে। যেমন ধরুন, বিএনপি নেতাকর্মী তারা এক জায়গায় একটা মব করলো, তারপর একটা মামলা হলো, তারপরে পুলিশ আসলো, বাড়িতে গিয়ে সেখানে হম্বিতম্বি হলো সকালবেলা বা রাতে। এখন 24 ঘন্টা না যেতেই বিএনপির কর্তৃপক্ষ, জামাতের যারা নেতা রয়েছেন তারা সেই বাড়িতে গেল, সালাম জানালো, আশ্বাস দিল, প্রশ্বাস দিল এবং সহযোগিতা করার কথা বলল। ফলে যারা ভিকটিম তারা মনে করলো যে আহা, কি ফেরেশতার মতো মানুষ। এভাবে সারা বাংলাদেশে প্রতিদিনই নাটক হচ্ছে, মব হচ্ছে, হাজার হাজার ঘটনা ঘটছে, মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে। আর যারা করছে তাদেরকে ভিলেন বানিয়ে অপরপক্ষ নায়ক সাজার চেষ্টা করছে। কোথাও জামাত নায়ক হওয়ার চেষ্টা করছে এবং বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে, কোথাও বিএনপি নায়ক হচ্ছে, জামাতকে ভিলেন বানানোর চেষ্টা করছে। এবং এই জায়গাগুলো মানে এত বেশি রাজনীতির জন্য সংকটাপন্ন হয়ে পড়েছে, ফলে বিশ্বাস এবং আস্থা কোথাও নেই। প্রতিটি মুহূর্তে যাকে বলে একটা হৈহুল্লোর অবস্থা। তো যেটা বলছিলাম যে এই যে প্রক্রিয়াগুলো চলছে তার বাইরে সবচেয়ে ডেঞ্জারাস 3টি বিষয় এই মুহূর্তে আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। 1 নম্বর হলো ভারত ইনসার্জেন্সি চালাবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবে, জাস্ট লাইক একজন প্রধানমন্ত্রী কোনো রকম পদত্যাগ কিচ্ছু না, তিনি বাংলাদেশ থেকে ভারতে বেড়াতে গেছেন, ভারত আবার তাকে, তাদের বোনকে বাংলাদেশে বসিয়ে দিয়ে গেল। এই কথা কি হচ্ছে না বলেন?